রাত ঠিক 12টা। গ্রামের পুরনো বাড়িটার সামনে দাঁড়িয়ে পালাক অকারণ শীত অনুভব করলো। শহর থেকে এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না তার, কিন্তু দাদির মৃত্যুর পর এই বাড়িটাই নাকি তার নামে। বাড়ির ভিতর ঢুকতেই পুরনো কাঠের মেঝে কেঁপে উঠল। কেউ যেন ফিস ফিস করে নাম ডাকছে। পালাক। সে চমকে ঘুরে দাঁড়ালো। কেউ নেই। বাতাস ভারী। দেয়ালে ঝুলে থাকা আয়নাটা অদ্ভুতভাবে কাঁপছে। ছোটবেলায় দাদি বলতেন এ বাড়ির উত্তর ঘরটা কখনো খুলতে নেই, কিন্তু দরজাটা আজ অর্ধেক খোলা। কৌতূহল আর ভয় একসাথে নিয়ে পালাক দরজার কাছে গেল। ভেতরে ঢুকতেই হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল ধড়াস করে। ঘরটা অস্বাভাবিক ঠান্ডা। মেঝেতে আঁকা এক অদ্ভুত চিহ্ন, রক্তের মতো লাল। আয়নার ভিতর হঠাৎ সে নিজেকেই দেখল, কিন্তু সেই প্রতিচ্ছবি হাসছে। ফালাক নয়, যেন আরেক ফালাক। চোখ কালো, ঠোঁটে বিকৃত হাসি। তুই দেরি করে ফেলেছিস, প্রতিচ্ছবিটা বলল। মাথা ধরে এলো ফালাকের। স্মৃতির টুকরো ভেসে উঠল। একটা মেয়ে এই বাড়িতেই খুন হয়েছিল বহু বছর আগে। তার নামও ছিল ফালাক। হঠাৎ মোমবাতিগুলো একে একে জ্বলে উঠল। দেয়াল থেকে ছায়া নড়ছে, ফিস ফিস শব্দ বাড়ছে। ফালাক বুঝতে পারল এই বাড়ি শুধু উত্তরাধিকার নয়, এ এক অভিশাপ। দরজার কাছে ছুটতেই সে দেখল বাইরে আর তার গ্রাম নেই, শুধু অন্ধকার। পেছনে কেউ দাঁড়িয়ে। এখন থেকে তুই আমার জায়গায়। কণ্ঠটা কানে ফু দিল। চিৎকার করতে গিয়েও শব্দ বেরোলো না। আলো নিভে গেল আর অন্ধকারে হারিয়ে গেল ফালাক। পর্ব 2। উত্তর ঘরের দরজা। নিষিদ্ধ ঘরের ইতিহাস। চেতনা ফিরে পেতেই ফালাক দেখল সে মেঝেতে পড়ে আছে। চারপাশ নিস্তব্ধ, যেন আগের রাতে সবকিছুই স্বপ্ন ছিল। কিন্তু দেয়ালে আঁকা লাল চিহ্নটা এখনো আছে, স্পষ্ট, ভেজা, তাজা। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। জানালার বাইরে ভোরের আলো, কিন্তু বাড়ির ভেতরে অদ্ভুত অন্ধকার। উত্তর দিকের করিডোরটা কেমন যেন আরো লম্বা হয়ে গেছে। আর সেই দরজা, উত্তর ঘরের দরজা, এখন পুরোপুরি বন্ধ। হঠাৎ পেছন থেকে কর্কশ কণ্ঠ ভেসে এলো, ওখানে যাস না মা। চমকে ঘুরে দাঁড়ালো পলক। গ্রামের বৃদ্ধা মালতী দাঁড়িয়ে, তার চোখে আতঙ্ক। ওটা কি ঘর? পলক জিজ্ঞাসা করলো। মালতী দীর্ঘশ্বাস ফেলল। এই বাড়ি অভিশপ্ত। অনেক বছর আগে এক মেয়ে, তার নামও ছিল ফালাক। সবাই বলতো সে অশুভ। এক রাতে তাকে ওই উত্তর ঘরে আটকে রাখা হয়। ফালাকের বুক কেঁপে উঠল। তারপর তারপর সকালে দরজা খোলা হয়, কিন্তু ভিতরে শুধু রক্ত আর আয়না। মেয়েটার লাশ কখনো পাওয়া যায়নি। মালতী চলে যেতেই বাতাস ভারী হয়ে উঠল। দরজার ভেতর থেকে টোকা পড়ার শব্দ, টক টক টক। ফালাক ধীরে হাত বাড়ালো। দরজাটা বরফের মতো ঠান্ডা। খুলতেই ভেতর থেকে পচা গন্ধ বেরোলো। ঘরটা ছোট, কিন্তু দেয়াল জুড়ে আয়না। মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার, তার ওপর শুকনো রক্তের দাগ। হঠাৎ আয়নায় লেখা ভেসে উঠল, তুই আমায় ভুলে গেছিস। ফালাক পিছিয়ে গেল। আয়নার ভেতর সে নিজেকে দেখল, কিন্তু চোখ দুটো কাঁদছে রক্ত। আমি তোকে ছাড়া মুক্তি পাবো না, প্রতিচ্ছবি ফিসফিস করে বলল। দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। চারপাশের আয়নাগুলো একে একে ফাটতে শুরু করলো। ভেতর থেকে অসংখ্য কণ্ঠ একসাথে চিৎকার করছে। ফালাক বুঝে গেল এই ঘর শুধু অতীতের গল্প নয়, এটাই সেই জায়গা
যেখানে সত্য লুকিয়ে আছে, আর সেখান থেকেই অন্ধকার তাকে ডাকছে। পর্ব ৩, দ্বিতীয় ফলক। আয়নার প্রতিচ্ছবির সত্য। উত্তর ঘরের ভেতর আটকে পড়ে ফলক হাঁপাতে লাগলো। চারদিকের আয়নাগুলো ভাঙা হলেও প্রতিটা টুকরোতে একই মুখ, তার নিজের। কিন্তু চোখে নেই প্রাণ, ঠোঁটে কেমন একটা ঠান্ডা হাসি। তুই ভাবছিস আমি তোর ছায়া? কণ্ঠটা আয়নার ভেতর থেকে এলো। ফালাক চিৎকার করে বলল, তুই কে? আয়নার মাঝখানের প্রতিচ্ছবিটা এগিয়ে এলো। আয়নার ভেতর যেন গভীর অন্ধকার, আর সেই অন্ধকার ভেদ করে আরেকজন ফালাক দাঁড়িয়ে। আমি সেই ফালাক যাকে এই বাড়ি গ্রাস করেছিল। সে বলল, আমি মরিনি, আমি আটকে আছি। হঠাৎ স্মৃতির ঢেউ আছড়ে পড়ল। ফালাক দেখল একদল মানুষ, গ্রামের লোকজন, এক মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। উত্তর ঘরের দরজা বন্ধ হচ্ছে। চিৎকার, রক্ত আর আয়না। ওরা আমাকে আয়নার ভিতর বেঁধে ফেলেছিল। তৃতীয় ফালাক ফিসফিস করল, আমার নাম, আমার মুখ সব ছিনিয়ে নিয়েছে। ঘরের তাপমাত্রা হঠাৎ বেড়ে গেল। আয়নার ভিতর হাত বাড়িয়ে দিল দ্বিতীয় ফালাক। আঙ্গুলগুলো কালচে, শিরাগুলো নড়ছে। তুই আমার জায়গা নিতে এসেছিস, সে বলল, কিন্তু তুই চাইলে আমাকে মুক্ত করতে পারিস। ফালাকের মাথা ঘুরে গেল। মুক্তি মানে কি? হাসলো প্রতিচ্ছবি, তোর জীবন। চারপাশের আয়নায় লেখা ভেসে উঠল, একজনই থাকবে। হঠাৎ ফালাক অনুভব করলো তার ছায়াটা আর মেঝেতে পড়ছে না। আয়নার ভেতরের ফালাক আরো স্পষ্ট হয়ে উঠছে, আর সে নিজে ঝাপসা। না! ফালাক চিৎকার করলো। আয়নার ভিতর থেকে হাত বেরিয়ে তার কবজি চেপে ধরলো। ঠান্ডা মৃদু স্পর্শ। ফালাক বুঝে গেল এই বাড়ি প্রতিফলন নয়, প্রতিস্থাপন চায়। ঠিক তখনই দরজার বাইরে কেরাসের মতো কণ্ঠ ভেসে এলো, বদল শুরু হয়ে গেছে। আলো নিভে গেল, আর আয়নায় দেখা গেল একজন ফালাক হাসছে, আর একজন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু কোনটা আসল? পর্ব ৪, রক্তচিহ্নের রহস্য। অতীতের খুনের ঘটনা। আয়নার সামনে দাঁড়িয়ে ফালাক নিজের শ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। তার কবজিতে এখনো বরফ ঠান্ডা স্পর্শের ছাপ, যেন কেউ শক্ত করে ধরে রেখেছিল। আয়নার ভেতরে ফালাক মিলিয়ে গেছে, কিন্তু ঘরের দেয়ালে, মেঝেতে সেই রক্তচিহ্নগুলো আরো গাঢ় হয়ে উঠেছে। হঠাৎ করেই রক্তের ফোঁটাগুলো নড়তে শুরু করলো। টপ টপ টপ। মেঝের উপর পড়ে রক্ত গড়িয়ে একটা নির্দিষ্ট পথে এগোচ্ছে, উত্তর ঘরের পেছনের দেয়ালের দিকে। ফালাক অজান্তেই সেই পথ অনুসরণ করলো। দেয়ালের পুরনো আলমারিটা সরাতেই দেখা গেল একটা গোপন দরজা। দরজা খুলতেই এক ঝাঁক পচা বাতাস বেরিয়ে এলো। ভেতরে সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সাহস সঞ্চয় করে ফালাক নামতে লাগলো। প্রতিটা ধাপে রক্তের দাগ, পুরনো কিন্তু জীবন্ত। নিচে পৌঁছে সে দেখলো একটা ছোট ঘর, মাঝখানে পাথরের মেঝে, চারপাশে দেয়ালে খোদাই করা অদ্ভুত চিহ্ন, আর মেঝের ঠিক মাঝখানে একটা শুকিয়ে যাওয়া রক্তের পুকুর। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। ফিস ফিস শব্দ ভেসে এলো। এবার আর কল্পনা নয়, স্পষ্ট দৃশ্য। ফালাক দেখলো অতীত, বহু বছর আগে পূর্ণিমার রাত। এই একই ঘরে এক কিশোরী মেয়ে বাঁধা, তার নাম ফালাক। গ্রামের লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে, তাদের চোখে ভয়, কিন্তু তার চেয়েও বেশি ঘৃণা। এটা অশুভ, কেউ একজন চিৎকার করলো। ওর ছায়া আয়নায় আলাদা করে নড়ে। আরেকজন বলল, মেয়েটা কাঁদছিল, আমি কিছু করিনি।
কিন্তু কেউ শোনেনি। গ্রামের মাতব্বর এগিয়ে এসে বলল, ওকে আয়নার ভেতর বন্দি করতে হবে, না হলে গ্রাম শেষ হয়ে যাবে। তারপর শুরু হয় আচার। আয়নার সামনে মেয়েটার হাত কেটে রক্ত ছড়ানো হয়। সেই রক্ত দিয়েই মেঝেতে আঁকা হয় চিহ্ন, যেগুলো ফলক এখনো দেখতে পাচ্ছে। চিৎকার, কান্না, একটা শেষ আর্তনাদ। আচার শেষ হতেই মেয়েটা আয়নার ভেতর টেনে নেওয়া হয়। কিন্তু আচারের মাঝখানে কিছু ভুল হয়েছিল। মেয়েটা পুরোপুরি বন্দি হয়নি, সে অর্ধেক আটকে যায় আয়না আর বাস্তবতার মাঝখানে। হঠাৎ দৃশ্য ভেঙে গেল। পলক হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাত কাঁপছে। সে বুঝে গেছে এই রক্তচিহ্ন কোনো সাধারণ খুনের স্মৃতি নয়, এটা একটা অসম্পূর্ণ বলির প্রমাণ। আর সেই অসম্পূর্ণতার ফলেই আজ দ্বিতীয় ফলক এখনো মুক্তির অপেক্ষায়। পেছন থেকে কণ্ঠ ভেসে এলো, ঠান্ডা আর নিশ্চিত। খুনটা এখনো শেষ হয়নি ফলক, এটা এখনো চলছেই। ধীরে ধীরে মেঝের রক্তচিহ্নগুলো আবার নড়তে শুরু করলো, এইবার সোজা ফলাকের পায়ের দিকে।